আমরা কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারি না কারোর প্রতি ঝুঁকে যাওয়া বা কারোর এজেন্ডা বাস্তবায়ন করা। ইলেকশনটা ইকুয়াল ফুটিংয়ে যাতে হয়, ইকুয়াল ফুটিংয়ে যাতে হয়, লোকজন যাতে তাদের ইচ্ছা মতো ভোটটা দিতে পারে, ভোট দেওয়ার পরে ওই ফলাফলটা যাতে তাদের ফলাফলটা প্রকাশিত হয়। মানে আমার এক্সপেকটেশনের ফলাফলটা হইতে হবে। আমি ভোট দিয়েছি যাকে, আমি দেখতে চাই যে সেই ভোটটা তার কাছে গিয়েছে। সো এই একটা চ্যালেঞ্জ গভর্নমেন্টের, যেটা টু সাপোর্ট ইলেকশন কমিশন নিউট্রালি, এফিশিয়েন্টলি। এটা একটা, আমি মনে করি ইলেকশনের জন্য এটা সরকারের বড় চ্যালেঞ্জ হবে। দর্শক নাগরিকের সাপ্তাহিক অনুষ্ঠান বলা না বলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা নিয়মিত আলাপ করে থাকি সমসাময়িক নানা ইস্যু নিয়ে, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা করি। সেই আলোচনা আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আমার সাথে আজকে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, যিনি মাননীয় উপদেষ্টা, নৌ পরিবহন মন্ত্রণালয়, একই সাথে তিনি দায়িত্ব পালন করছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে। জনাব ব্রিগেডিয়ার এম অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিকের বলা না বলাতে। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই, জনগণের আকাঙ্ক্ষার যে ব্যাপার, সেটি হচ্ছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কি সরকারের পতন হয়েছে, আপনার ক্ষমতায় এসেছেন, তাদের মধ্যে আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। 6 মাস পরে এসে আপনার কাছে আসলে কি মনে হচ্ছে? আপনার যে জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই জনপ্রিয়তা এখন কমেছে নাকি বেড়েছে, বা কি মনে হয় আপনার কাছে? আপনার মূল্যায়নটাই বা কি? সবাই জানে দেশবাসী যে কী হয়েছিল, যে রক্তের বন্যা বয়ে গেছিল। একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, একটা স্বৈরাচার সরকার এইভাবে নিজের দেশের নিজের লোকের উপরে এই ধরনের অত্যাচার করতে পারে, ছাত্র জনতার উপরে, এটা একটা অভাবনীয়, অচিন্তনীয় বিষয়। পৃথিবীর বহু দেশে রেভলিউশন হয়েছে, এই ধরনের অভ্যুত্থান হয়েছে। প্রত্যেকটি দেশে এই ধরনের অভ্যুত্থানের পরে, যেটাকে আমি বলি বাংলাদেশে একটা লিডারলেস অভ্যুত্থান হয়েছে, রক্তক্ষয়ী অভ্যুত্থান। যারা করেছে তারা কোনো লিডারশিপ দিতে আসেনি, তারা কোনো লিডার নেতৃত্ব করেনি, এখানে কোনো সামরিক বাহিনী সেরকমভাবে ক্ষমতা গ্রহণেও আসেনি। তো সেরকম যখন একটা অভ্যুত্থান যে দেশে হয়, সে দেশ কিন্তু সহজে সেটেল হয় না। এটা আমি অনেক এক্সাম্পল দিতে পারি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় অ্যামেজিং, এবং আমি মনে করি এই ক্রেডিটটা যায় কিন্তু সমগ্র দেশবাসীর, বাংলাদেশিদের উপরে, যারা সমাজপতি, তাদের উপরে, ইন্টেলেকচুয়ালস, ওয়ার্কার, সমস্ত স্তরের লোকের। কারণ এত তাড়াতাড়ি সেটেল হওয়া একটা দেশে এই ধরনের ঘটনার পরে ভেরি ডিফিকাল্ট। অত আপনারা দেখেননি 71 সালের পরে যে সেটেলমেন্টটা হইতে কত সময় লেগেছে। দেশবাসীকে ভুলে গেলে চলবে না যে দেশটা কিন্তু যেই রকম কেওটিক হওয়ার কথা ছিল, বহির্বিশ্বে কিন্তু ধরে নিয়েছিল যে ভীষণ কেওটিক একটা অবস্থা বাংলাদেশে হবে। বিশেষ করে আমাদের নেইবারিং কান্ট্রিজগুলোতে তা ধরে নিয়েছিল যে এটা একটা কেওটিক বিষয় হবে এবং এটা চলবে অনেক দিন। তৎকালীন প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর, এবং তার কমপ্লিট নেতৃবৃন্দ পালিয়ে গেছে, তো সেই জায়গায় আপনাকে চিন্তা করতে হবে যে এইভাবে একটা সরকার গঠিত হয়েছে। আমি ক্ষমতা গ্রহণ বলছি না, আমি বলছি একটা সরকার গঠিত হয়েছে কতিপয় নিয়ে, যার সামনে ছিলেন বিশ্ববিখ্যাত নোবেল লরিয়েট ডক্টর ইউনূস। তার ইমেজটা, বাংলাদেশের ইমেজ বৃদ্ধিকরণের জন্য, আর পিছনে ছাত্ররা যারা করেছিল। তো এই অবস্থাতে মাত্র 6 মাস হয়েছে। সেই 6 মাসে হয়তো আমাদের এক্সপেকটেশন অনেক বেশি যে আগের থেকে ভালো হবে, কিন্তু 6 মাসে যতটুকু হয়েছে তার বেশি আমি মনে করি আশা করাও আমাদের অনেকের কাছে আমার মনে হয় যে একটু বেশি আশা। দেখুন, পরে কিছু বোধহয় 15-20 দিন পরে একটা বন্যা হয়েছিল। যেসব জায়গায় বন্যা হয়েছে সেগুলো কিন্তু আমাদের মোটামুটি ইকোনমিক জোন। আমি নিজে 2-3 বার গিয়েছি, মাছ টাছ সব বেরিয়ে গেছে। তো সেই অবস্থায় একটা বাংলাদেশের ওইরকম একটা কেওটিক সিচুয়েশন ছিল। সেখান থেকে এরকম একটা, তারপরে আপনার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে নানান ধরনের ওলট পালট, এগুলো আপনারা দেখেছেন।
ও পুরানো রিজিমের লোকগুলোকে অন্যথায় নিতে হয়েছে, কিছু লোককে আনতে হয়েছে। এটা সেটেলমেন্টের টাইম দরকার। সেই সেটেলমেন্টের টাইমটা হচ্ছে যে এখন 6 মান্থস, হয়তো আরও 2-3 মাস পরে সেটেল হবে। যে প্রশাসন রয়ে গেছে ওই রিজিমের কথা যেটা বলছিলেন, সেই প্রশাসন তো নিশ্চয়ই আপনারা সরিয়ে দেন না, বা আমরা গণমাধ্যম থেকেও জানতে পারতাম। তাহলে সেটা 6 মাস কেন লেগে গেল? না শুনুন, প্রশাসন সরিয়ে দেওয়া হয় নাই, এটাও কিন্তু ঠিক না। টপ লেভেলে কিন্তু আপনি কাউকে পাচ্ছেন না এখন, টপ লেভেলে যারা ডাইরেকশনটা দেবে। এখন আপনি যদি বলেন যে নিচের লেভেলে অনেকে রয়ে গেছে, 15 বছর 15 ইয়ার্স, চিন্তা করেন একটা জাতির জন্য, একটা প্রশাসনের জন্য, যে 15 বছর আগে রিক্রুট হয়েছিল, আজকে 15 বছরে সে মিড র্যাঙ্কের উপরে চলে গেছে। এটা সম্ভব যে আপনি সব বের করে দিয়ে আপনি নতুন করে নেবেন? সন্দেহ। অনেকে চাকরি করেছে 15 বছরে, আপনারাও চাকরি করেছেন, আপনারাও এই সময় টেলিভিশন চালিয়েছিলেন। তখনকার চিন্তা করেন আর এখন চিন্তা করেন, তখন আপনাকে গ্রে লিস্ট, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট দিতে হতো, আপনি করেছেন না? মানে আপনারা কোনো তথ্য দিতে পেরেছিলেন? আমি চোখের সামনে দেখছি ইলেকশনে গণ্ডগোল হচ্ছে, সেগুলো আপনারা দেখাচ্ছেন না। তো আমি তো আর্টিকেল লিখেছি অনেক জায়গায়, এটা তো সর্বত্র ছিল। সেই জন্য তো এটা ফ্যাসিবাদী। কি পলিটিসাইজ না হয়েছে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সামরিক বাহিনীতেও, যেটা এখন আমরা দেখছি। সো সেই জায়গার থেকে আপনি যদি মানে বলেন যে না একদম স্ক্র্যাচ থেকে আবার শুরু করি, তাহলে তো দিস কান্ট্রি উড বি মোর কেওটিক। প্রশ্ন হচ্ছে যারা অতিরিক্ত ছিল তাদেরকে বের করা বা তাদেরকে সাইড করা, যতদূর সম্ভব করা হয়েছে, হয়তো এখনও 2-4 জন করা হচ্ছে। কিন্তু আমি যখন পত্রিকাতে পড়ি তখন মনে হয় যে না, সবই রয়ে গেছে। আমার এখান থেকে 2 জন সেক্রেটারি গেছেন, 2 জন সেক্রেটারি। 3 মাস আমি একজন সচিব নেইনি, তারপরে একজন সচিবকে আনলাম যিনি অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে তার প্রতি অন্যায় করা আছে, তাকে আমি নিয়ে আসলাম, এখনকার যে সিনিয়র সেক্রেটারি। এখানে বেশ কয়েকজন অফিসারও চলে গেছে, তাদেরকে আমার মন্ত্রণালয় তো অত মানে অত গুরুত্বপূর্ণ বলা হয় না। আপনি যেহেতু গুরুত্বের কথা বলছেন মাননীয় উপদেষ্টা, একটু যাতে শুরুতে তো আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেই ছিলেন, তখনকার আসলে কার্যক্রমগুলো কেমন ছিল, বা এরপরে হচ্ছে যখন আপনাকে এই দপ্তরে সরিয়ে নিয়ে আসা হলো, তখন আসলে তখনকার অনুভূতিটা আপনার আসলে কী ছিল? দেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, আমি আমার স্টাইলে চলছিলাম। আর আমি এখনও মনে করি যে আমার কেউ পছন্দ করুক আর না করুক, আমার স্টাইল ইজ ভেরি ফাস্ট, মুভ ভেরি ফাস্ট, ডোন্ট ওয়েস্ট টাইম। এই বসে বসে মিটিং করে সিদ্ধান্ত নিব, তারপর চিন্তা করব, আই এম নট ইন দ্যাট। মাঠ এটা হবে, তারপরে ভাবছি কী হয়। তো আই ওয়াজ মুভিং প্রবলি ভেরি ফাস্ট। 8 দিনের মধ্যে পুলিশকে নিয়ে আসা, তাদের সাথে একটা একাত্মতা ঘোষণা করা, এবং ডেফিনেটলি পুলিশ ওই সময় পুরো একটা ভগ্নস্তূপে ছিল, বিকজ তাদেরকে ইউজ করা হয়েছিল, তারা ইউজ হয়েছিল। এবং আমি তাদেরকে কনসিডার করলাম যে দে হ্যাভ বিন ডিফিটেড, দে আর নট ভিক্টোরিয়াস। একটা ডিফিটেড সোলজারের যে মনোবৃত্তি থাকে, যিনি পরাজিত সৈনিক, তিনি কিন্তু সবচাইতে হীনমন্যতায় ভোগেন, যে কী করলাম আমি, কী করলাম। সিমিলারলি এই অবস্থা তারা ছিল। তারা অনেকে রাতে ঘুমাতে পারে না, আমাকে বলেছে স্যার আমরা করেছি, গুলি করেছি, মেরেছি, কিন্তু আমাদেরকে সাথে তো কেউ বলে নেই, রাতে ঘুমাতে পারিনি। একটা ছেলে মারা গেল, তো পেপারে আসছে কীরকম। তো এইগুলো ওদের রিয়ালাইজেশন যখন শুরু হলো, তো ভেরি গিল্টি। মানুষের সামনে যেতে পারছিল না, তাদেরকে আমাকে নিয়ে আসতে হয়েছে। ইট ওয়াজ ফাস্ট মুভমেন্ট। হ্যাঁ, আমি যদি বসে থাকতাম যে ওই 7 দিন দেখি আসো ভাই, কী বৃত্তান্ত, ওকে ধর, ওকে মার, তাহলে হতো না। ওকে ধরার যেটা আমার এই প্ল্যান ছিল সেগুলো পরে করবো। আগে মানুষের যে সমস্যা, সিকিউরিটি, এটা অন্তত সিম্বলিকভাবে ঠিক করা।
আরেকটি ব্যাপার একটু জানতে চাই, যেটি হচ্ছে উপদেষ্টা পরিষদে ছাত্ররা রয়েছে, তরুণ দুজন উপদেষ্টা রয়েছে, তারা হচ্ছে রাজনৈতিক তিনজন তরুণ উপদেষ্টা রয়েছে, একটি রাজনৈতিক দল গঠন করার কথা বলছেন আর কি, যে ছাত্ররা আর কি, সেটিকে আসলে কিভাবে দেখছেন? আবার এটি নিয়ে এক ধরনের আলোচনাও আছে দেশে, যেটি হচ্ছে তারা ক্ষমতায় থেকে দল গঠন করবে। আসলে আপনাদের অভিমতটা কি? আমি ব্যক্তিগত মতামত যদি দেই, হোয়াই নট? ছাত্র থেকে মানে যারা ছাত্র বলতে আমি যারা লিডারশিপে এখন চলে আসছে, তারা কি রাজনীতি করতে পারবে না? আমি তো মনে করি আমি ব্যক্তিগতভাবে আই ওয়েলকাম নিউ জেনারেশন, নিউ ব্রিড, নিউ ব্লাড। আমাদের রাজনীতি পার্টির ভেতর স্থবিরতা এসে গেছে, যে পুরনো লিডার দিয়ে চলছে। উই হ্যাভ টু রেকগনাইজ দ্যাট আজকে বিশ্ব তরুণদের সবসময় ছিল, এখন আরও বেশি টেকনোলজিক্যাল যুগ। আমি তো পারছি না সেই টেকনোলজির সাথে, আমার চিন্তাধারা সেখানে যাচ্ছে না। তো তরুণরা যদি নতুনভাবে আসে দেশের হাল ধরতে, আমি তাকে ওয়েলকাম করব না কেন? রাদার আমি মনে করি অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ গার্জিয়ান, আমি তাকে বলবো, শেখাবো, আসো, লেটস ইট। সেকেন্ড প্রশ্ন যেটা আমি আসি, আমি মনে করি বিকজ এই সরকারের চরিত্রই অন্যরকম, এটা কোনো রাজনৈতিক সরকার নয়। হ্যাঁ, সেইখানে যারা আছে আমাদের তরুণ উপদেষ্টা তিনজন, তারা যদি রাজনীতি করতে চায় দে ক্যান লিভ অ্যান্ড জয়েন। আমি কিন্তু এখন পর্যন্ত তিনজনের মধ্যে কাউকে দেখিনি যে ক্যাবিনেটে বা অন্য কোথাও বসে দলের আলোচনা করা বা দল করা। এমনকি মিস্টার নাহিদ তো বলেন করতে হলে দল ছেড়ে চলে আসুন দলে। দেন আমার একটা পারসেপশন হলো যে কোনো সরকার, মানে যেমন এটা তো আজকের না, এটাও যে আমরা যখন আরও আগে যখন ছিল ওই তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন সাহেবের, তখনও তো বলে এটা কি বলে কিংস পার্টি, ওটা মানে নতুন কিছু হইলেই ওই সময় হয় সে কিংস পার্টি, না হয় কুইন্স পার্টি, না হয় প্রিন্স পার্টি। কিছু হয়েছে ওই পার্টিগুলো, হইচই তো অনেক হলো। হাইরে তখন তো সব দলই মিলে ওই কিংস পার্টি দেওয়ার কথা। ওই তো নাম বলতে পারি কার কথা বলছে, কিংস হয়েছে কিংস পার্টি একটা সিটও পাইছে। আমার কথা হচ্ছে যে এত ঘাবড়ানোর কী আছে, ভয়ের কী আছে? লেট ইয়াং পিপল কাম, দিস কান্ট্রি বিলংস টু দি ইয়াং পিপল। মানে উপদেষ্টা যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, আপনারা সংস্কারের কথা বলছেন, যখন একদম প্যাসিস্ট সরকারের পতনের পর থেকে সংস্কারের ব্যাপারটি হচ্ছে আলাপ আলোচনার মধ্যে আছে, বা আপনারা কমিশন গঠন করেছেন, যে এই সংস্কার কবে নাগাদ আসলে আপনাদের শেষ হতে পারে? আরেকটি ব্যাপার হচ্ছে, যদি রাজনৈতিক দলগুলো যদি আসলে মধ্যে দ্বিমত রয়েছে, একটি দল বলছে ন্যূনতম সংস্কার করে তারা নির্বাচন চায়, আরেক অন্যরা বলছে যে না, সংস্কারের জন্য আপনাদেরকে সময় দিতে চায়। আসলে তাদের মধ্যে যদি এক না হয়, তাহলে এই সংস্কার কতটুকু ফলপ্রসূ হবে, বা কি মনে করছেন আপনি? আমার একটা ব্যক্তিগত মতামত, একবার ট্রাই হয়েছিল সংস্কারের, কিছু করা হয়েছিল, তো ম্যাসিভ সংস্কার ছিল তখন ইলেকশন কমিশনে। বাকি অনেক কিছু প্রপোজ করা হয়েছিল, সেগুলো একটাও টেকে নেই। কেন? রাজনৈতিক দলগুলো চায়নি। এখন আমি মনে করি যে ন্যূনতম সংস্কারের ডেফিনেশন আমি জানি না, কতগুলো বেসিক জিনিস আছে সেগুলো, যেমন ইলেকশন কমিশনের বিষয়ে অনেকগুলো বেসিক জিনিস আছে, সেগুলো তো হইতে হবে। পুলিশ এখনই যদি না হয়, পুলিশ কমিশন এবং তার রিক্রুটমেন্ট পদ্ধতি, 2 স্টেজ রিক্রুটমেন্ট, পুলিশ কমিশন, এগুলো যদি এখন না হয় তাহলে আর হবে না। এর আগেও চেষ্টা করা হয়েছিল, হয়নি। বিকজ যখন একটা পলিটিক্যাল পার্টি আসে, তার অন্যরকম এজেন্ডা আছে। যে কোনো পলিটিক্যাল পার্টি আসলে পরে তার একটা অন্যরকম আছে, স্টেট মেশিনারি চালানোর জন্য তার অন্যরকম এজেন্ডা আছে। তখন সে ওই এজেন্ডাতে যায়, তখন আমার এজেন্ডা বা জনগণের এজেন্ডার মধ্যে থাকে না। এটা তো অতীত দেখেছি। এখন সংস্কার করার জন্য যাদেরকে দেওয়া হয়েছিল তারা একে একে জমা দিচ্ছে। এখন দিলে সেগুলো হয়তো একটা ক্যাবিনেটে আলোচনা হবে, মোটা দাগের, তারপর পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা হবে। মোস্ট অফ দি যেটুকু আমি দেখেছি, দিস ইজ ডুয়েবল, সম্ভব। সেটার জন্য তো নিশ্চয় সময় লাগবে। আপনাদের যেটি হচ্ছে রাজনৈতিক দল বলছে আই থিঙ্ক ম্যাক্সিমাম যদি আমি বলি mid-26 এনাফ, ম্যাক্সিমাম আমার মতে, আমার ক্যালকুলেশন তো রং হতে পারে, আমি তো অত বড় বিজ্ঞ লোক নেই যে ক্যালকুলেট করে দিব।
ম্যাক্সিমাম মানে সেই সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে নাকি সংস্কারের বাস্তবায়ন করে একটা ইলেকশনে যেতে। একটা মনে রাখবেন যে পার্টিকুলারলি পলিটিক্যাল সাইড অ্যান্ড ইলেকশন সাইড মোর ইম্পর্ট্যান্ট, কারণ এই পলিটিক্যাল সাইডের কারণেই কিন্তু একজন যে কোনো লোক ক্ষমতায় বসার সাথে সাথে সে ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাপারেটাস আছে, এটা যদি এখন এইভাবে চলতে থাকে, তো লর্ড ক্লাইভ যেভাবে দিয়ে গেছিলো আমরা সেভাবে চলতেছি। লর্ড ক্লাইভ যেমন দিয়ে গেছে, হ্যাঁ, অথবা কর্নওয়ালিস অথবা বেন্টিং যেভাবে করে গেছে, উই আর ডুইং দ্য সেম থিং। এডুকেশন হোক, অ্যাডমিনিস্ট্রেশন হোক, পুলিশ হোক, একই জিনিস। স্ট্রাকচার চেঞ্জ হয়েছে? কোনো স্ট্রাকচার চেঞ্জ নেই। ওয়ারাস আশেপাশের দেশ অন্যান্য জায়গায় স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, আমরা ওই চলতেছি আর কি। সো আমার মনে হয় যে এটা খুব মাস্ট। এখন কম সংস্কার আর বেশি সংস্কার, এটার ডেফিনেশন আমার কাছে নাই। কিন্তু আপনি যেটি বলছেন যে আপনাদের মানে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী 2026 জুনের কথাই বলেছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটি প্রধান রাজনৈতিক দল তারা বলেন এই বছর আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। তারা মানে তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে সেই পর্যন্ত সময় তারা আসলে দিতে চায় না। তখন কি আসলে আপনাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এক ধরনের মতদ্বৈধতা? না, আমি মতদ্বৈধতা এই জন্য মনে করি না। রাজনৈতিক দলের কি চায়? ইলেকশন করব, ইলেকশনে জিতবো, দেশ পরিচালনা করবো আমার মতো করে, তাই তো? প্রত্যেক রাজনৈতিক দল ছোট বড় তার উদ্দেশ্যই একটাই, আর তো কোনো তার উদ্দেশ্য নেই। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর জন্য তার তো উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হচ্ছে বিপক্ষে থাকুক পক্ষে থাকুক, তো এইম। তো সেটা রাজনৈতিক দল বলবেই যে আমি যত তাড়াতাড়ি সম্ভব, পারলে বলবে যে আগামীকালকে ইলেকশন অ্যানাউন্স করেন, তাই না? এক। আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক দলের একটা ক্যালকুলেশন আছে যে ডিলে হলে কি হবে, তাড়াতাড়ি করলে কি হবে। সব দলের একটা ক্যালকুলেশন আছে। সেই জন্য আপনি দেখবেন যে একটা দল বলছে যে তো তাড়াতাড়ি ইলেকশন দাও, এই 3 মাসের মধ্যে সম্ভব, অগাস্টে সম্ভব। আরেকটা দল বলছে না, ইউ টেক টাইম। তাদের দুইজনের দুই ধরনের স্ট্র্যাটেজি আছে। হয়তো একজন মনে করছে আমি সময় নেই, দেখি এরা আগে মানে পঙ্কিল পথে আরও যাক, হতে পারে, আই ডোন্ট নো, দ্যাট মে বি দ্য রিজন। তো কাজেই রাজনৈতিক দলের ইলেকশন চাওয়াটাতে তো কোনো অন্যায় নেই, নাথিং রং উইথ ইট। এর আগে তো 2 বছর ছিল, 2 বছর ছিল, তখন তো রাজনৈতিক দল সবই ছিল, তখন তো কোনোটা বাদ আর কোনোটা ইয়ে হয়নি। আপনাকে চিন্তা করতে হবে যে বিচারের একটা প্রক্রিয়া চলছে, এই বিচারটা না করে যদি আপনি নির্বাচন করেন, আমি এগেইন ব্যক্তিগত মতামত, এগুলো নিয়ে ক্যাবিনেটের ডিসকাশন হয় না, প্লিজ ডোন্ট টেক ইট দ্যাট ওয়ে। আমি মনে করি এই বিচার না হয়ে যদি নির্বাচন হয় তাহলে কিছুই হবে না। কিন্তু বিচার তো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা শোনেন, এটা যদি আপনি বলেন না, যদি জাস্টিস করতে হয় তাহলে একটু ডিটেইলে যেতে হবে। এটা একদম ক্রিমিনাল ক্রাইম, এটা এই না যে আপনি ঘুষ খাইছেন আপনাকে এখনই, একটা ক্রিমিনাল অফেন্স। কার কতখানি দোষ, কার কতখানি আপনি আন্তর্জাতিকভাবে এটা অ্যাকসেপ্ট হইতে হবে না। তাহলে তো ক্যাঙ্গারু কোর্ট বানানো যেত, অন্যান্য জায়গায় যেরকম হয়। রেভলিউশন হয়েছে, মিলিটারি কোর্ট বসা, 7 দিনের মধ্যে বিচার শেষ, হয় গুলিমার না ফাঁসিতে লটকা। আপনি যেহেতু বিচার প্রক্রিয়ার কথা বলছেন, আমি যেহেতু ভারতের সাথে আপনাদের আসলে সম্পর্ক কেমন, আর সাবেক প্রধানমন্ত্রীকে আসলে ভারত কি ফেরত দিবে কি না সেই বিচারের মুখোমুখি করার জন্য কি মনে হচ্ছে? ভারত কি করবে এটা আমার পক্ষে বলা সম্ভব না। ফেরত দেবে না ফেরত দেবে না, না আরও দিন রাখবে। আমি যেটা মনে করি যে ভারতের সাথে আমাদের সাথে তো কোনো ল্যান্ড নিয়ে ডিসপুট নাই, পাকিস্তানের মতো টেরিটরি নিয়ে তো ডিসপুট নেই, বা কাশ্মীর আমার কাশ্মীর তোমার, এ তো নাই। তাহলে কেন এখন আজকে ভারতের যে সাথে আমাদের যে রিলেশনটা আজকে কেন প্রশ্নবোধক হচ্ছে? প্রশ্নবোধক হচ্ছে এই কারণে যে ভারত নিজেকে এক্সপোজ করেছে। আরেকটি ব্যাপার, ভারত কিন্তু এর মধ্যে বলেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। প্রশ্নটা এই জন্যই করছিলাম, একই সাথে প্রধান রাজনৈতিক দলেরও আপনাদের উপর একটা চাপ আছে, ভারতের উপর তরফ থেকেও নিশ্চয়ই তারা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে, কোনো না কোনোভাবে চাপ দেওয়ার চেষ্টা করে। আপনারা কি সেই নির্বাচন দেওয়ার জন্য, আর্লি নির্বাচন দেওয়ার জন্য কোনো চাপ অনুভব করছেন কি না? আমি তো অনুভব করছি না,
সমষ্টিগতভাবে আমরা যখন বসি তখন তো এটা নিয়ে কখনো আমরা চাপ অনুভব করছি না। তো এখন চিফ অ্যাডভাইজার বলতে পারবেন ভালো যে ওনার কোনো চাপ আছে, কেন ওরা আমার মনে হয় না, কোনো চেহারাটা দেখে তো মনে হয় না কোনো ধরনের চাপ আছে। মানে উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনাদের নির্বাচন নিয়ে নানা ইস্যু নিয়ে হচ্ছে তাদের মধ্যে এক ধরনের মত পার্থক্য দেখা যাচ্ছে। আমি সেটাকে অনৈক্য বলতে পারি। তাদের যে মত পার্থক্য বা তাদের যে অনৈক্য আপনাদের জন্য কোনো শঙ্কা বা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কোনো শঙ্কা বাড়াবে কিনা? না, তবে রাজনৈতিক দলের ভেতরে মতৈক্য থাকলে ভালো, দেশের জন্য ভালো, আইন শৃঙ্খলার জন্য ভালো, এবং দেশের ভবিষ্যতের জন্য ভালো, একটা নির্বাচনের জন্য ভালো। আমি ওইটাই মনে করব সব দল একত্রে বসে, দিস ইজ ক্রিটিক্যাল টাইম। এটা এখন যদি আপনি চিন্তা করেন ভাই আমি কি পেলাম, ও বেশি পেল না, আমি কম পেলাম, বা আমাকে অ্যাটেনশন বেশি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা আমাদের দেশে কোনো ক্রাইসিস হলে এক তো হচ্ছে সেই ক্রাইসিস ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নেই, আজ পর্যন্ত গড়ে ওঠেনি সরকারিভাবে। আমি সরকারিভাবে, আমি ইনস্টিটিউশনাল কথা বলছি। ক্রাইসিস ম্যানেজমেন্টের ইনস্টিটিউশন আমাদের এখানে এখনও নাই, থাকলেও কাগজে কলমে থাকলে থাকতে পারে। তো সেইখানে ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা হয় পলিটিক্যাল। পলিটিক্যাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কিন্তু পলিটিক্যাল পার্টি নিজেরাই করে। মনে করেন পলিটিক্যাল পার্টি যতগুলো বাংলাদেশের পার্টি এখন আছে সবাইকে নিয়ে বসলো, সামবডি, কেউ হয়তো মধ্যস্থতা করলো বা করলো না, তারা বসে ডিফারেন্সটা কী, ডিফারেন্সটা আইডিওলজিক্যাল ডিফারেন্স তো খুব বেশি একটা নাই। এখন তো এমন না একেবারে ঘোর কমিউনিস্ট পার্টি একটা আর ক্যাপিটালিস্ট পার্টি আরেকটা, সবাই বলবো যে ইন দ্য মিডল অফ দ্য রোড সবাই, সেটা যে নামেই থাকুক। তো সেখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন কেন থাকবে? হয়তো এখন বিকজ অফ আগে বললাম যে রেস টুয়ার্ডস পাওয়ার, সেই কারণে হয়তো কিছু আমরা দেখছি ফ্রিকশন। সেটা নিয়ে হয়তো কেউ হয়তো আগে চাচ্ছে, কেউ পরে চাচ্ছে, কেউ গিয়েছে চাচ্ছে, এরকম। আপনাদের তো মাত্র 17 জনের একটা উপদেষ্টা পরিষদ, নির্বাচনকালীন সময়ে আপনারা আসলে কোন ধরনের ভূমিকা পালন করবেন, নিরপেক্ষ ভূমিকা পালন করবেন কিনা? না, যেহেতু ঘরের ছেলেরা এক ধরনের প্ল্যাটফর্ম তৈরি করবে, তাদের প্রতি ঘরের ছেলে মনে করে দরদ থাকবে কিনা আপনাদের? আমার মনে হয় না, ওইটা ইট উইল বি ভেরি ইম্যাচিওর থিং টু ডু। ঘরের ছেলে করছে ভালো কথা, আমি তো বললাম আই এনকারেজ দেম, বাট তাদের হয়ে তাদেরকে বসানোর জন্য যদি এটা করতে যায় তাহলে যা অ্যাচিভ করেছে এগুলো সব যাবে। তাহলে তার অতীতের সাথে আর বর্তমানের সব তফাৎ কী, বা ভবিষ্যতের তফাৎ কী হবে? একই তো কথা। তাহলে আর ওদের দোষ দিয়ে লাভ কী? ওরা তো ঘরের ছেলে, ঘরে থাকুক ভাই, আমার ছেলে আমার থাকুক, দুধ ভাত খাচ্ছে, আরও খাক। এবং ব্যক্তিগত আমি মনে করি যে দিস উইল নট বি অ্যাকসেপ্টেবল ফর টু মেনি অফ আস এবং আদার্স। ওরা রাজনীতি করবে, ওদেরকে যা ম্যাচুরিটি দেওয়া দরকার, যা হেল্প দেওয়া দরকার, দ্যাট উই ক্যান টেল আদার্স টু। বা ওদেরকে উপদেশ দিতে পারি যে ভাই তোমরা অমুকের সাথে যে বসো, জিনিসটা বুঝো, বাট নট ইন্টারফেয়ারিং ইন ইলেকশন। আচ্ছা তুমি আমার ঘরের ছেলে আর সবাই তোমাকে জিতায় দেই, তাহলে এত রক্তের কী দরকার ছিল? তো তাদেরকে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমাদের সিনিয়র যারা পলিটিশিয়ান, যারা বাইরে আছে তাদেরকে প্রথমত হচ্ছে অ্যাকোমোডেট করা দরকার, যে হ্যাঁ ভাই ঠিক আছে, তুমি একটা পার্টি ফর্ম করো, আমরা তোমাকে হেল্প করবো সবাই মিলে। এই সন্দেহ করা এটাতে কিংস পার্টি, তো ওই পার্টি, আজ পর্যন্ত কিংস পার্টি কোনো ক্ষমতায় আসছে এক্সেপ্ট ক্ষমতায় গিয়ে ও রাজনীতি করার ইচ্ছা ছিল, দল বানিয়েছে। সেই দল কোনোটা টিকে গেছে, কোনোটা টিকে নেই। একটা বড় দল ওটাও ঠিকছে কীভাবে? সংস্কার করেছে, দে কেম ইনটু, ধরেন আমি বিএনপির কথাই বলছি, তো আপনারা বলতে পারেন তো জিয়া রহমান সাহেব ক্ষমতায় থেকে বানিয়ে, ইয়েস, কিন্তু তারপরে কী হয়েছে? তারপর তারা স্ট্রাগল করেছে, তারা একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে গিয়েছে। হ্যাঁ, আরেকটা দল ধরেন আমি নামই বলি, জাতীয় পার্টি এরশাদ সাহেবের পরে ওই প্রসেসে যায়ই নাই, যায়নি, তারা তো ক্ষমতার আশেপাশে ছিল সবসময়। তো এই জন্য ওই আরেকটি যে বড় পার্টি রয়ে গেছে, বিকজ
the contribution of subsequent leaders to make it a democratic party, যে জন্য মানুষ স্টাক ডেমোক্রেটিক পার্টি, স্যাক্রিফাইস। এখন কিংস পার্টি বললে যে আচ্ছা আমি আজকে একটা পার্টি বানিয়ে দিলাম, ওরা না হয় কথার কথা জিতলো, তারপরে কী হবে? তারপর হবে কি? সো আমি মনে করি না যে আমি অন্তত বিকজ আমার তো ওই অভিজ্ঞতাটুকু আছে, হ্যাভ সিন চড়াই উত্তরায় খারাপ ভালো যতই উত্তরায় যার মধ্যে একটু গিয়েছি। আই ডোন্ট থিঙ্ক দিস পেস আলটিমেটলি হয় কি এটা হারিয়ে যায় সব। মাননীয় উপদেষ্টা, আপনি তো নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখনকার যে প্রধান নির্বাচন কমিশনার আছে তিনি সংস্কার প্রস্তাব নিয়ে বলছেন যে পুরো সংস্কার প্রক্রিয়া হলে ইসির হাতে সত্যিকার অর্থে আর কোনো ক্ষমতাই থাকবে না। মানে আমার প্রশ্নটা হচ্ছে আসলে এই তাহলে সংস্কার প্রস্তাবটা নিয়ে কি এক ধরনের প্রশ্ন উঠে কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে তারা নির্বাচন করার জন্য কি কি চ্যালেঞ্জ আসলে এই মুহূর্তে মোকাবিলা করতে হতে পারে? আমি যদিও ওনাদের সাথে আমার কোনো ইন্টারাকশন হয়নি, এবং যে সংস্কার প্রস্তাবটা দিয়েছে যারা দিয়েছে তারা কিন্তু সব এক্সপিরিয়েন্স মানুষ। সেখানে জাসমিন ছিলেন মেম্বার, এবং সে তো আমাদের সাথে কাজ করেছে, তারপর অনেক কাজ করেছে। সো শি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড ইন ইলেকশনিয়ারিং ব্যাপারে। বদিউল আলম মজুমদার যিনি হেড, আপনারা তো ভালো করেছিলেন, তিনি প্রচুর সংস্কার প্রস্তাব দিয়েছিলেন যেটার উপর আমরাও কাজ করেছি। তা আমি মনে করি না যে এরা বসে বসে ইলেকশন কমিশনের ক্ষমতা কমিয়ে দেবে। দুটো জায়গায় আমাকে প্রশ্ন করেছিল যে তারা মনে করে ক্ষমতা কমে গেল, সেটা আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে ডিলিমিটেশন কমিশন। হয়তো ওনাদের আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একটু বইপত্র ঘেঁটে দেখেন। বিশ্বে ডিলিমিটেশন ইলেকশন কমিশনের কাজ, কিন্তু ইলেকশন কমিশন করে না, একটা কমিশন তৈরি হয়, সেই কমিশন পার্লামেন্ট থেকে তৈরি হয়, এবং সেই কমিশনের কাজ হচ্ছে ডিলিমিটেশন। কারণ আমরা যদিও আমাদের কনস্টিটিউশনে বলা আছে ইলেকশন কমিশনের কাজ, এটা আমরা করতে গিয়ে দেখেছি আমাদের এটা নিয়ে প্রশ্ন করে, এই আমার কনস্টিটিউয়েন্সি ছিল ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, অমুকের জন্য তৈরি করেছে, এগুলো কথা শুনেছেন আপনারা তো। বাট ডিলিমিটেশন ইজ ডান অন দ্য বেসিস অফ পপুলেশন। আমি হলফ করে বলতে পারি আমরা কাকে জিতেন কাকে হারানোর জন্য 25 না 30 বছর ডিলিমিটেশন হয়নি, যে যার মতো এখান থেকে কেটে ওখানে দিচ্ছে, ওখান থেকে কেটে। ডিলিমিটেশন কনস্টিটিউশনালি বলা আছে যে প্রত্যেকটি আদমশুমারির পর আপনাকে ডিলিমিটেশন করতে হবে, অ্যাডজাস্টিং পিপল। সেটা ইলেকশন কমিশন যখনই করতে যাবে তখন এই প্রশ্ন উঠবে। আমাদের দেশে সন্দেহ হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ওয়াই লেট অ্যানাদার কমিশন ডু ইট। সেই কমিশন তো আর ইলেকশনের সাথে জড়িত না, ও কমিশন আলাদাভাবে করবে, করার পরে ইলেকশন কমিশনকে দেবে, দে উইল ওয়ার্ক উইথ দি ইলেকশন কমিশন ইন কোঅপারেশন। তো এইটা আমি মনে করি ইলেকশন কমিশনের ক্ষমতা কমে গেছে। এটার মধ্যে ক্ষমতার কোনো বিষয় না, এটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বা ইলেকশন অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। আরপিওতে বাকি যে ক্ষমতাগুলো আছে এগুলো প্রয়োগ করা এনাফ, আরও কিছু অ্যাডও হয়েছে আমি যেটা মনে করি। আমি জানি না এটা ওনাদের মতামত, আমার মতামত অ্যাজ এন, আমি এক্সপার্ট বলবো নিজেকে না, আমি কি বলবো, আমি বলবো যে ক্ষুদ্র অভিজ্ঞতার থেকে, শুধু যে 5 ইয়ার্স ছিলাম তা না, কমপ্লিট টেনিওর, খুব অ্যাক্টিভ ছিলাম, ভেরি অ্যাক্টিভ, সবাই জানে। সেই অভিজ্ঞতা, ক্ষুদ্র অভিজ্ঞতা প্লাস দ্য বিশাল অভিজ্ঞতা আফটার ডুইং মাই পিএইচডি অন দিস সাবজেক্ট। তো সো আমি বলতে পারি যে আমাদের ইলেকশন কমিশন, বাংলাদেশের ইলেকশন কমিশন, কম্পারেটিভ স্টাডি আমার আছে এই উপমহাদেশের সাথে মোস্ট পাওয়ারফুল। এই ক্ষমতা যেগুলো আইনে আছে, এই ক্ষমতা কিন্তু আমরা অনেক রেফারেন্স দিই ভারতের ইলেকশন কমিশন, তাদেরও নেই। প্রবলেম তাহলে কোথায়? প্রবলেম হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আমার কাছে আইন আছে, আমি যদি সেটা ইমপ্লিমেন্ট না করি, আমার কাছে ক্ষমতা আছে ইমপ্লিমেন্ট আইনের, আমি যদি সেটা না করি তাহলে এটা দোষটা কার? দ্বিতীয় যেটা আপনি বললেন চ্যালেঞ্জ, ইলেকশন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যে ইনস্টিটিউশনের উপরে মানুষের বিশ্বাস নাই, আজও নাই, সেই বিশ্বাসটাকে পুনরুদ্ধার করা। হাউ ইট ইজ টু বি ডান,
দ্যাট দে শুড ওয়ার্ক। এই মুখে মুখে বলা আমার ক্ষমতা কমে গেছে, তা আমার এটা হয়ে গেছে, দিস আর নেগেটিভ থিঙ্কিং। আপনাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে। আপনি কাজ করছেন কিন্তু জনগণের জন্য। ইউ আর নট এলিটিস্ট অর্গানাইজেশন। আপনাকে জনগণের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস আপনার নাই এখন। সেই বিশ্বাসটাকে আনার জন্য আপনাকে চিন্তা করতে হবে হাউ টু ডু ইট। হ্যাঁ, মাননীয় উপদেষ্টা, আপনি একেবারে সাম্প্রতিক একটি ঘটনা জানেন, সেটি হচ্ছে উপদেষ্টা পরিষদের গাড়ি বিলাস নিয়ে হচ্ছে একটি দৈনিক পত্রিকায় আসলে সংবাদ ছাপা হয়েছে। আসলে ব্যাপারটাকে কিভাবে দেখছেন? যদি আপনি একটু আগে বলছিলেন যে আগের সাথে তাহলে আমাদের তফাৎ কি থাকবে, যদি একই রকম যদি উপদেষ্টা পরিষদ ও গাড়ি বিলাসের ব্যাপারটি যদি এরকম হয়, তাহলে আসলে তফাৎটাই বা কি থাকবে? প্রথমত হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল জাজমেন্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে হয়তো অনেকে অজান্তে, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে অনেকে অজান্তেই হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমার এটা পাওনা, আমার এটা উইদাউট চেকিং। হ্যাঁ, আর কিছুটা হয়তো প্রয়োজনও হতে পারে, আই ডোন্ট নো। কারণ আমি একটা গাড়ির বেশি 2টা গাড়ি আমার কাছে নাই, এবং আমার সেই গাড়িতে আমি ছাড়া আর 2 দিন বোধহয় আমার মিসেস বসছিল একটা স্টেট ফাংশনে। তাছাড়া উনি একজন ডাক্তার, উনি ক্লিনিকে যান আমার গাড়ি নিয়ে, মানে ব্যক্তিগত গাড়ি নিয়ে। আমার 2টা গাড়ি আছে, একটা ছেলেরা চালায়, একটা আমার অফিসে যখন দরকার। আমিও মাঝে মধ্যে ছুটির দিনে এদেরকে না ডেকে আমি নিজেই গাড়ি নিয়ে হয়তো বাজারে গেলাম বা কোথাও গেলাম, যে আমি আমারটাই বলতে পারি। আমার এই গাড়ি, আমি অফিসে আসি বাসায় যাই, অফিসে আসি বাসায় যাই। আজ পর্যন্ত অন্য কোথাও যাওয়ার সুযোগই পেলাম না। আর ওই শুক্রবারে বাসার পাশে আমি নিজের গাড়ি নিয়ে যেতাম, এখন মাঝে মধ্যে এদেরকে নিয়ে যাই, বসে একটু ওই বন্ধুবান্ধব আছে গল্প করি এটুকু। এর বাইরে আমি এখন পর্যন্ত মনে হয় না এই গাড়ি নিয়ে অন্য কোথাও গিয়েছি অফিসিয়াল পারপাস ছাড়া। আমার আর কোনো গাড়ির প্রয়োজন পড়ে না। যেমন একজন উপদেষ্টার কথা শুনলাম, উনি গাড়ি নেয়নি না, কী দরকার, ওনার তো প্রয়োজনই নাই। উনি যেই গাড়িতে চড়েন বা চড়ে আসছেন সে তো মনে হয় যে এর চাইতে বেশি তো বাকিদের কথা আমি তো বলতে পারবো না ওনারা কেন হয়তো, কিন্তু বাট এটা একটা ব্যাড থিং যেটা পত্রপত্রিকায় আলোচনায়। হ্যাঁ, এখন মুশকিল হলো কি, আমাদের এখানে আমরা যাই করি না কেন এটা আলোচনার ক্ষেত্র তৈরি হয়। তো এইটা আমার মনে হয় ইনঅ্যাডভার্টেন্টলি হতে পারে। আই এম শিওর ওনারা এখন বুঝতে পারেন। যেমন একজনে বলছে যে আমাকে অমুকে বলছে, হতে পারে ইনএক্সপেরিয়েন্সের জন্য হতে পারে। বাট আমি মনে করি যে এটা কি খুব বড় বিষয় ছিল, আই ডোন্ট নো, আপনারা বলতে পারবেন। তবে আমার মনে হয় যে এই ওয়ান হ্যাজ টু বি ভেরি মডেস্ট। আমার প্রিন্সিপাল হচ্ছে আমাকে ক্ষমতা যতখানি পাওয়ারফুল করে আমি ততখানি মডেস্ট হব। আপনার সাথে আমার ক্ষমতা দেখাতে লাভ নেই। আমার ক্ষমতা দেখানোর যেখানে দরকার সেখানে আমি দেখাবো। পাবলিকের সাথে আমার ক্ষমতা দেখাতে লাভ নেই। আমার যেখানে দরকার আমার অফিসে বা অন্য জায়গায় আমি সেখানে দেখাবো। আমার প্রিন্সিপাল ইজ ডিফারেন্ট। আই এম নট এ ভিআইপি। নিজেকে ভিআইপি কনসিডারও করি না। আমি প্রায়ই আমি ডোমেস্টিকে যাই, নট ইউজিং দি ভিআইপি। বিদেশে গেছি, নট ইউজিং দি ভিআইপি। বিদেশে একবারই গেছি, নট ইন বিজনেস ক্লাস। আমি মনে করি যে আমার দেশ গরিব, আমি যদি 2টা টাকা বাঁচাই সরকারের, ওটাও বাঁচালাম। ইট ইজ নাথিং ফ্যাশন না, দিস ইজ হোয়াট আই ফিল। হ্যাঁ, তো এটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার। স্যার, আপনি তো প্রায় 6 মাস হয়ে গেছে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের। আপনি শুধুমাত্র আপনার কথা যদি বলি, আপনি আপনাকে পাস মার্ক দিবেন কিনা বা কোন গ্রেডে রাখবেন, এ প্লাস বি বা কোন গ্রেডে রাখবেন আপনি? আমি নিজেরটা নিজে করতে পারলে তো ভালোই হতো। এটা করবে যারা আমার সাথে কাজ করে, যারা দেখছে। আমি তো ভিজিবল। আমাদের অর্থনৈতিক ইন্ডেক্স যেখান থেকে শুরু হয়, পোর্ট এত ইম্পর্টেন্ট যে আজকে ইনভেস্টমেন্ট করার জন্য এই সকাল থেকে আমি মেসেজ পাচ্ছি, ওখানে ইনভেস্টমেন্ট করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ এখন লাইন আপ করছে। মিডল ইস্টের সৌদি আরবিয়া বলেন, দুবাই, আবুধাবি, এমনকি আপনার মার্সেক, যেটা ওয়ান অফ দি লার্জেস্ট কোম্পানি, এপি শিপিং, তারা করছে। হ্যাঁ, সব ডেনমার্কের অন্যান্য জায়গায় আরও আসতেছে। হ্যাঁ, সিঙ্গাপুর। তো তারা এই পারফরমেন্স না দেখলেও তারা আসবে না। নাম্বার 2 হচ্ছে যে কিছুদিন আগে চিটাগং পোর্টের আপনার সিকিউরিটি ভেরিফিকেশন হয়েছিল আমেরিকান কোস্ট গার্ড দিয়ে। সো ফার এই পর্যন্ত দি বেস্ট রিপোর্ট
অন সিকিউরিটি। শুধু চিটং পোর্ট না, বাংলা পোর্টের আপগ্রেডেশন হবে ইনশাল্লাহ। বাংলা পোর্ট অনেকখানি এখন ক্যাপেবল অফ হ্যান্ডলিং। আপনার 13টা 14টা জাহাজ কিন্তু বাংলা পোর্ট বার্থিংয়ের জন্য থাকে। দুঃখ হলো যে আমরা বার্থ দিতে পারতেছি না, অনলি 2টা বার্থ নিয়েই বাংলা পোর্ট চলছে গত 70 বছর। সেখানে অলরেডি পাস হয়ে গেছে, সেখানে 2টো টার্মিনাল, কন্টেনার টার্মিনাল তৈরি হবে। আর 2টো পিপিপিতে ছিল, সেটা কিছুটা কাজ কোনো কারণে বন্ধ আছে। আমি মনে করি ওইটা আরও 2টা হওয়ার কথা, আমি এখন পর্যন্ত সেটা কিছু হয়নি। কিন্তু 2টা টার্মিনাল যখন হয়ে যাবে বাংলা পোর্টে, কন্টেনার টার্মিনাল, তখন এটা বাংলা পোর্ট উইল বি আরও ভাইব্রেন্ট হবে। তো আমি যেটা বলার চেষ্টা করছি যে আপনি যেহেতু আমার কথা জিজ্ঞেস করছেন, আই এম ট্রাইং। আমি শুধু এই মন্ত্রণালয়ে বসে বসে কাজ করি না। আমার কনসেপ্ট ইজ গো টু দ্য ফিল্ড, গো টু দ্য পিপল। তাকে জিজ্ঞেস করি যে আপনি কী চান। এখানে বসে আমি প্ল্যান করবো, হয়তো হয়েছে, আমি এখন ওটাকে চাই না। আমি চাই ওই লোকটার দরকারটা কী, এবং সেই দরকারের অনুপাতে আমি আমার প্ল্যানিংটা করব। তো এটা আমি চেষ্টা করছি এই 6 মাসে কিন্তু যতটুকু করা গেছে করছে, আর যতটুকু সময় থাকে করব। এটা তো একদম হঠাৎ করে একবার সব কিছু আকাশ থেকে আমার যা আলাউদ্দিন চেরাগ দিব সব ঠিক হয়ে যাবে তার নয়। তারপরে ডেফিনেটলি কারাপশন একটা বিষয় ছিল, চেষ্টা করছে যাতে কারাপশনটা নয়। আপনারা আমার আরটি মন্ত্রণালয়, যেহেতু আরটি দায়িত্ব আছে, শ্রম মন্ত্রণালয়, ওইটাও অনেক বড় মন্ত্রণালয়। এবং এইখানে যেমন শ্রম ও কর্মসংস্থান ছিল না, আমি এখন কর্মসংস্থান উইং তৈরি করার জন্য তাদেরকে বলেছি কাজ করার জন্য। তার মানে ওইটাকেও আমি চেষ্টা করছি যে অনেকখানি ঢেলে সাজানোর জন্য। আগামীতে আমাদের আইএলওতে যাওয়ার কথা আছে, সেখানে গেলে আইএলও আমাদেরকে যে প্রেসক্রিপশনগুলো দিচ্ছে ফর লেবার, ইয়েস উই আর ওয়ার্কিং অন ইট। কিছু জায়গায় কিছু বাস্তবতার নিরিখে কিছু জায়গা হতো, সেখানে আমাকে প্লি করতে হবে যাতে এটা একটু কিছুটা নমনীয় হয়। তারপরে আপনারা দেখেছেন যে কতগুলো বড় ইস্যু তৈরি হয়েছিল আমাদের সামনে। এটা বলে রাখি, হয়তো আপনার একটা প্রশ্ন উঠতে পারে যে বেক্সিমকো কী। বেক্সিমকো আপাতত বন্ধ করা হয়েছে এবং তাদের ইনশাল্লাহ টাকাটা যা পাওনা দিব। ইতিমধ্যেই কিছু আউটসাইড কোম্পানি তারা ইন্টারেস্টেড বেক্সিমকো টেক ওভার করার বা চালাবার। জাপানের একটা কোম্পানির অফার পেয়েছে, এটা কয়েকদিন আগে আমেরিকান দেখে গেছে, আর এরপরে আরও কয়েকজন আছে। সেইটা যদি হয় তাহলে হয়তো তারা কারণ এত বেশি লোন, মানে তারা যদি বাইরের দেশের কেউ যদি টেক ওভার করে, তখন কি আপনারা কি প্রশাসক বা কোনো কিছু দেবে না? তারা পুরোটাই বেক্সিমকো প্রশাসন থাকবে, বাট তারা বেক্সিমকোটা ট্রায়াল বেসিসে দেখবে, যে তারপরে তারা হয়তো তাদের ব্যাংক থেকে লোন নিয়ে সেই লোনটা চেষ্টা করবে যে করার জন্য। তো আমি মনে করি যে একটু সময় দিতে হবে। আশা করি এই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হবে। আরেকটি ব্যাপার, ধরুন দেশ পরিচালনা করতে গিয়ে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আসলে কোন চ্যালেঞ্জগুলো আপনি পাচ্ছেন, এবং একই সাথে আগামী নির্বাচন করতে গিয়ে দুটি প্রশ্ন, কোন ধরনের চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করতে হতে পারে এটার? দেশ পরিচালনা করতে গিয়ে আমি তো সম্পূর্ণ দেশের কথা বলতে পারবো না, আমারটা বলতে পারবো। পরিচালনা করতে গিয়ে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যেটা চ্যালেঞ্জ হচ্ছে সবাইকে নিয়ে কাজ করাটা, মানে আমার মন্ত্রণালয়ের প্রত্যেককে ইনভলভ করা, কাজ করার। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে আমি মোটামুটি উতরিয়ে গেছি। কোনো বিষয় আমারই হলে, খটকা হলে আমি কিন্তু কমিটি তৈরি করে দিই। আই ডোন্ট টেক ডিসিশন। আমি চেষ্টা করি যে কালেকটিভ ডিসিশন নেওয়ার। তারা একটা ডিসিশন নেবে, ফাইনাল ডিসিশন আমার হবে। তো এটা হয় কি, এটা পার্টিসিপেটরি মন্ত্রণালয় চালানো। আর দ্বিতীয়টা হচ্ছে যে বাকি যে চ্যালেঞ্জ আছে ওটা মনে করেন কারাপশন। আপনি যদি বলেন কি কারাপশন শেষ, নো, ম্যাক্রো লেভেলে এখন হচ্ছে না, কিন্তু মাইক্রো লেভেলের কারাপশনগুলো এগুলো ডিফিকাল্ট টু লোকেট। তারপরেও চেষ্টা করে যে এটা একটা বড় চ্যালেঞ্জ, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা চ্যালেঞ্জ, কারাপশন একটা চ্যালেঞ্জ। আরেকটা হলো যে সীমিত অর্থ, তো এইটা ধরেন খুব ভাগবাটোয়ারা করে জিনিস তৈরি করতে হয়। আর এই মন্ত্রণালয় সম্পূর্ণ তো আপনার যানবাহন ডিপেন্ডেন্ট, কাজেই সেখানে একটা চ্যালেঞ্জ টু অ্যাকোয়ার এগুলো সময় মতো পাওয়া, সময় মতো নেওয়া। আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অ্যাসপাইরেশন অফ পিপল, এটা মিট করা। সেটা তো
সবসময় করা যায় এটা সম্ভব না, কিন্তু চেষ্টা যেটা করা হচ্ছে আমার মনে হচ্ছে জনগণ অ্যাটলিস্ট দেখছে যে চেষ্টা হচ্ছে এবং অনেস্টলি চেষ্টা হচ্ছে, এটা কোনো মানে পোস্ট ফাজা চেষ্টা না, অনেস্টলি চেষ্টা করা হচ্ছে। আগামী নির্বাচনে কি কি চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন? আমার মনে হয় আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইভেন ফর দ্য গভর্নমেন্ট যে বিশ্বাসযোগ্যতা, যে না আমরা একটা ক্লিন ইলেকশন চাই, একটা ক্লিন ইলেকশন চাই, যে কথা আমি আগে বললাম। দেয়ারফর আমরা কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারি না কারোর প্রতি ঝুঁকে যাওয়া বা কারোর এজেন্ডা বাস্তবায়ন করা। যার যার এজেন্ডা তারা করবে, অ্যান্ড উইল মেক শিওর দ্যাট ইলেকশনটা ইকুয়াল ফুটিংয়ে যাতে হয়, ইকুয়াল ফুটিংয়ে যাতে হয়, লোকজন যাতে তাদের ইচ্ছা মতো ভোটটা দিতে পারে, ভোট দেওয়ার পরে ওই ফলাফলটা যাতে তাদের ফলাফলটা প্রকাশিত হয়, মানে আমার এক্সপেকটেশনের ফলাফলটা হইতে হবে। আমি ভোট দিয়েছি যাকে, আমি দেখতে চাই যে সেই ভোটটা তার কাছে গিয়েছে। সো এই একটা চ্যালেঞ্জ গভর্নমেন্টের, যেটা টু সাপোর্ট ইলেকশন কমিশন, টু সাপোর্ট ইলেকশন কমিশন নিউট্রালি, এফিশিয়েন্টলি। এটা একটা আমি মনে করি ইলেকশনের জন্য এটা সরকারের বড় চ্যালেঞ্জ হবে। জি, জনাব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনার দর্শকদেরকে, আমার অনেক শুভেচ্ছা, এবং আশা করি যা বলেছি সেগুলো কিন্তু আমার একদম ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত বিশ্লেষণ। এখানে অন্য কারো বা এই সরকারের কালেকটিভলি কোনো প্রতিফলন আমি করিনি বা আমার করার পক্ষেও সম্ভব না। তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকদিন পরে আপনাদের সামনে এসেছি, বিশেষ করে নাগরিক টেলিভিশনকে অনেক ধন্যবাদ, যদিও আমি এখন খুব সময় দিতে পারি না, তারপরেও আপনাদের এই আয়োজনের জন্য আপনাদের এবং আপনাদের পেছনে যারা আছেন সবাইকে ধন্যবাদ। দর্শক, নাগরিকের বলা না বলা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে অন্য কোনো সমসাময়িক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।